আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা উপন্যাস নিয়ে এসেছি। আশা করি উপন্যাসটা তোমাদের কাছে ভালোই লাগবে। এই উপন্যাসের নাম আমার আলাদিন এবং লেখিকা জাবিন ফোরকান। তোমরা যদি কেউ উপন্যাসটা পড়তে চাও তাহলে ফেসবুক থেকে পড়তে পারো। এবং এটা যেহেতু উপন্যাস, হয়তো আমার আগে অনেকেই করে থাকতে পারে বা নাও করতে পারে। তাই তোমরা যদি টেক্সট ভার্সন এটা দেখে থাকো বা আগেই কেউ পড়ে থাকো, তাহলে তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো গল্পটা। আমার কাছে ভালোই লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। তুমি আমার গলায় টিয়াপুকে ঝুলিয়ে দিতে পারো না মম? উনি আমার থেকে 7 বছরের বড়। তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা? গড ড্যাম, আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলার নিচে একদম চেঁচামেচি চিৎকার করবি না, পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। কিচ্ছু বুঝতে চাই না আমি, কিচ্ছু না, ফর গড শেক। এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এইভাবে জোর জবরদস্তি করতে পারো না। আমি কোনোদিন টিয়াপুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার। না 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 এবং না, নো, নেভার নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি আ সিনিয়র উইমেন। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগঢাক নেই, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার এবং প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপ বসে আছে তে, সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরে দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর উপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় তে থাকলে হয়তো এমনটাই করতো, কে বলতে পারে। তুই শুনবি না তোর মায়ের কথা? আমার জীবনে আমি কোনোদিন তোর কাছে কিছুই চাইনি। তুই আমার এই একটা ইচ্ছে পূরণ করতে পারবি না? ইচ্ছার একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এতটা জোরে হচ্ছে যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। তে চেয়ারে আর স্থির বসে থাকতে পারলো না, হুট করে উঠে গেল। লিভিং রুমের সোফার নরম গদিতে একটি তোয়ালে বিছিয়ে ছোট নিষ্পাপ প্রাণটিকে শুইয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছ প্রায় এক অস্তিত্ব। মোমের মতন নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটো বন্ধ। যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া খেলা করে। তে চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসলো। আলতোভাবে দুহাতের দুটো আঙুল নগণ্য শিশুটির 2 কানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় কিচ্ছুটি শুনতে না পায় সে। জননীর জীবনের নরক যে তার প্রাপ্য নয়। 3 মাস আগে। মা, নারী শব্দের অলংকার, একজন নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পরিপূর্ণতা। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জ্বরে ভেসে গিয়েছে তের হৃদয়াঙ্গন। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনের শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে একদৃষ্টে চেয়ে আছে বিছানা ঠিক পাশেই লাগোয়া বেসিনেটে রাখা নবজাতকের দিকে। চেয়েই আছে সে, চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবার তার বুকটা আবেগের স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না তে। 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তেমন কিছু ভাবল না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট ছোট হাত পা নাড়ছে নবজাতক। সাদা নরম তোয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানি তার। টকটকে লাল দুটো কান এবং নাক, চোখের পাতা আধখোলা, ত্বকের বর্ণটা লালচে। যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল তের মনে। কাঁপা কাঁপা 2 হাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতেই বিড়ালের মতন মৃদু একটা শব্দ করে শিশুটি গুটিসুটি দিয়ে রইল। তীব্র আবেগের অশ্রু জমল তের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে সে কম্পিত গলায় ফিসফিস করে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মালিক, আমার কুচবো। আম্মু তোমার আশায় কতকাল অপেক্ষার প্রহর গুনেছে, অবশেষে আসার সময় হলো তোমার। 2 হাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল তে। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকভাবে নাড়তে লাগলো শিশুটি। না পারতে মৃদু হাসলো তে। আমার দুষ্টু পাখিটা। আর কি নামে ডাকি বলো তো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে তে ফিসফিস করলো, তেজান, আমার তেজান সোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। আহ তে হঠাৎ করেই নিজের জায়গায় থেমে গেল।
গোঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুনতে মনোযোগ দেয়নি। গোঙানির শব্দটা এবার তীব্রতর হচ্ছে। ব্যথাতুর কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ, অশ্লীল ধরনের, মেয়েলি গলার চিৎকার। হাসপাতালের কেবিনের ভেতর প্রথমটায় নিজের বিশ্বাস হলো না তের। দুপুরে ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে। নবজাতক তেজানকে পুনরায় ব্যানিসেটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকালো তে। কান খাড়া হয়ে রইল তার। না, এবার কোনো ভুল নয়, সত্যি এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দের উৎসটা কান পেতে খেয়াল করতেই তে বুঝতে পারলো কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে এসব ধ্বনির উৎপত্তি। রাগের সীমা ছাড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে। ছেলেকে বুকে চেপে রেখেই ধীর পায়ে এগিয়ে গেল তি, সাবধানী ভঙ্গিতে। কেবিন থেকে বারান্দায় যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো নয়। গোঙানির শব্দ আরো পরিষ্কারভাবে কানে আসছে এবার, সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারায় এসে থামলো তে। ঠাস করে দরজা খুলে ঢুকে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে তার, যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগ ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে যায় এরা। কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটু অবাক হবে না তে। বুকে তার নিজের বাচ্চা, তাই এক মুহূর্ত দ্বিধা করলেও হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে দরজাটা নিঃশব্দে হালকা ঠেলে ভেতরে উকি দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় রেলিংয়ের বদলে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই প্রথমটাই কিছু নজরে এলো না তের। চোখ পিট পিট করে ভালো মতো তাকাতেই তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থেমে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতো। বারান্দার দেয়ালের সঙ্গে লেপটে দাঁড়িয়ে আছে তের কেবিন নার্স। যুবতী মেয়েটির এক পা তুলে রাখা সামনে দাঁড়ানো পুরুষটির কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীরকে। নার্সের পোশাকের নিম্নাংশ অগোছালো, ঠিক তেমনভাবেই পুরুষের পরনে সাদা শার্টের বোতাম খোলা। তে অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো, নিষ্প্রাণ এক পুতুলের মতন। তার বুকে কুই কুই করে উঠল তেজান, অথচ নব্যজননী সেই শব্দটুকুও শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ এক যুগলের অভিসার বাণে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা পার্ক বোগাম। তেজে দরজায় এসে দাঁড়িয়েছে সেটা বোগাম টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অবধি কিভাবে যেন শুকে ফেলে। নার্সের ঘাড়ে গুজে রাখা মুখটা সে সামান্য একটু তুলল। একজোড়া শকুনি দৃষ্টি মিলিত হলো তের সঙ্গে। বোগামের অসম্ভব সুদর্শন মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা চিকচিক করছে মুক্তার দানার মতো। উজ্জ্বল ফর্সা ত্বকে অভিসারের তপ্ততায় ফুটে উঠেছে লালচে বর্ণ। চোখ জোড়া কালোই, তবে তাতে জলজল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি তের দিকে তাকিয়ে নার্সের শরীরে আরো গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় উন্মাদ যুবতী নার্স ঢলে পড়ল, কেঁপে কেঁপে উঠে বোগামের পিঠ খামচে ধরল। বোগাম ঠোঁটে তির্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁট জোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল, বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়নার মতন। আর দেখতে পারল না তে। তড়িঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভেতর চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট তেজানকে সে পুনরায় বেসিনেটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপাস করে বসে রইল রোবটের মতন। ঠিক কতটা সময় একইভাবে পার হলো টাওয়ার করতে পারল না সে। মাথার ভেতর দপদপ করছে তার, ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স, পরিষ্কার পরিপাটি। তেকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লহমার মতন থমকালো। পরক্ষণেই অবশ্য কিছুই হয়নি এমন ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নার্স। এরপরই বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো বোগাম। নার্স যতটা পরিপাটি ছিল, বোগাম ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনো লাগানো হয়নি। প্যান্টের বেলটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। তে স্থির চেয়ে দেখলো নিজের স্বামীকে। লোকটাকে এখনো তার স্বামী বলে সম্বোধন করা উচিত কিনা সেটা নিয়ে অবশ্য দ্বিমত আছে তার। বোগাম আসলেই সুদর্শন। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার একই সুগঠিত পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শার্টের উপরেও তার মাংসপেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরু ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক।
কালো বাদামি মিশেল চুলের রঙে। তে চেয়ে দেখলো এই সৌন্দর্যে তার বিতৃষ্ণা ঢেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছেন, অথচ মনটা কি কদর্য। এরকম সুদর্শন আরও একটি মানুষকে চেয়ে নিতে। বোগামের চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। বোগাম নিজেকে পরিপাটি করে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে চেয়ে একগাল হাসল সে। ওয়েল, গুড ইভিনিং হানি। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে তেজানকে এক হাতেই কোলে তুলে ফেলল বোগাম। যত্নের বালাই নেই, হাতের তালুর উপর শরীরটাকে এমনভাবে ধরল যেন নিজের সন্তানকে নয়, বরং ল্যাবরেটরির কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। তেজান পিতার হাতের শক্ত রুক্ষ অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ছোট হাতা ছুঁড়ে কান্নার ধমক তুলল। বাঁকা হাসি ফুটল বোগামের ঠোঁট জুড়ে, যেটার কোনায় এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। বোগাম নিজের অপর হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী মেলে তেজানের শরীরের সাইজ মাপতে লাগলো। আরে বাস, তে এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং! তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না। তে লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও তেজানের কান্না তার হৃদয় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ছুটে এসেছে বোগামের হাত থেকে তেজানকে ছিনিয়ে নিজের বুকে চেপে ধরল। খেকিয়ে উঠল, খবরদার বলে দিচ্ছি, আমার ছেলেকে ছোবেন না। বোগাম এক মুহূর্তের জন্য জমে গেল, মাথা কাত করে বিস্ময় নিয়ে তাকালো। তেকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েরা মুষ্টে যায়, অথচ তের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করে ফুটছে সে। সদা নির্বিকার থাকা চোখ জোড়ায় আজ আগুন জ্বলছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোগামের ধারণাই নেই আজকের আগে তে ছিল শুধুমাত্র একজন নারী, আজ থেকে একজন মা। তাই বোগাম ভাবলো তার তে তো আগে এমন ছিল না। দুহাত তুলে সমর্পণের ভঙ্গিতে বোগাম বলল, ওহ চিল চিল, প্রোডাক্ট তো আমারও। আমি ছুঁয়ে না দিলে কে দেবে শুনি? কেউ না, আমি বাদে কেউ না, শুনেছেন আপনি? এত তেজ কিসের? এবার বোগামের গলা শক্ত হয়ে এলো। লম্বা দুই পায়ে তের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠো পাকিয়ে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথায় দাঁতের দাঁত চেপে ফেললো তে, তবু একটু টু শব্দ করলো না। নিজের ছেলেকে বুকে আগলে রাখলো, ঠিক যেমন করে হিংসি পাহারা দেয় নিজের শাবককে। বোগাম ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে শুধালো, একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবেই না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝেছিস? তোকে একটু বেশি ভালোবাসি বউ বলে, সেটার এভাবে সুযোগ নিবি তুই বরাবরতে? আমি আপনার বউ না। আজ তের মাঝে ভয়ের লেশ মাত্র নেই। স্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো বোগাম। কোমরে দু হাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর মুহূর্তে আচমকা খিলখিল করে হেসে উঠল। আরে সিরিয়াস রাইট নাও হানি, তোকে তিন কবুল বলে বিয়ে করেছি, তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কটাও ঢিলে হয়ে গিয়েছে নাকি? ডাক্তারদের বিরুদ্ধে তো এবার মামলা দিতে হবে আমার। তেজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুইয়ে রাখলো তে। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরে সে ঘুরে দাঁড়ালো। বোগামের তার ছেলের দৃষ্টি মোকাবেলা করলো দৃঢ়ভাবে। আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজে আমাকে তালাক দিয়েছিলেন। বোগামের চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদনের ভাবটুকু উবে গেল, তবে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা একটুও ছাড়ল না সে। তের দিকে এগিয়ে এসে দুহাত রাখলো রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ওহ কাম অন ডার্লিং, তুমি ওটা এখনো মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কত আদর করি আমি? তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছো? ওই তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক হাসি ফুটলো তের ঠোঁটে। অল্পবিদ্যা ভয়ঙ্করী। কে বলেছে আপনাকে ওই তালাক গণ্য হয় না? হয়। বাচ্চা জন্ম অবধি আমার ইদ্যৎকাল চলেছে। আজ আমার ইদ্যৎ শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রোজু করতে হবে। প্রথমবারের মতন শঙ্কা দেখা গেল বোগামের মাঝে। 2 মিনিট চুপ করে থাকলো সে। তারপর খানিকটা গম্ভীর গলায় নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রুজি করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের উপর থেকে একদম ধীরস্থিরভাবে বোগামের হাত দুখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো তে। আরও একবার বোগামের মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক তেকে দেখছে সে। দৃঢ় গলায়তে জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না মিস্টার পার্ক বোগাম। আজ থেকে আপনি আমার স্বামী নন, সেলফ একজন পরপুরুষ। পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা আজীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস তুই আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। সি ইফ আই কেয়ার।
বোগাম নিজের কথা রেখেছে। সত্যি সে কোনো কেয়ার করেনি, ডিভোর্স পেপারে সাইন করেছে, অথচ তেজানকে নিয়ে কাস্টাডির প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবে সমস্ত দায়িত্ব বর্তেছে তের উপর। তে অবশ্য এমনটাই চেয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতে বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোটাই বরং পাওয়া হয়। তেজানকে নিয়ে প্রথম মাসটাতে কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়িতে যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যদের উপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যত সামান্য কিছু টাকা সম্বল করে সে উঠে একটি মেস বাসায়। আমাদের সমাজটাও ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়াতে তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি থেকে, তবুও তার সবকিছু সয়ে যাওয়ার একটা মাত্র শক্তি তেজান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতেই ঘায়েল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পুনরুজ্জীবিত করতেও। তে একটা কাজের সন্ধান শুরু করে। মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থানের অভাব সে টের পেতে শুরু করে হাড়ে হাড়ে। একটা 1 মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসারের কেবিন থেকে সেই অফিসারের কেবিন, পিয়নের পিছু পিছু, দালালের পিছু পিছু ছুটে শুধু পায়ের স্যান্ডেলেরই তলার ক্ষয় হয়েছে। লাভের লাভটা কিছুই হয়নি। কেউ তের উপর দয়া করেনি, না তার দুধের শিশুটার উপর। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম, তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না, শুধু থেকে সপ্তাহে 1 রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে সঙ্গ দিতে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারতে কুচি কুচি করে ছিঁড়ে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের উপর। 3য় মাস গড়াতে গড়াতে অবস্থা গুরুতর হতে শুরু করে। বোগাম হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। তের সংগ্রাম, একলা চলতে চাওয়ার ভয়াল লড়াই বোগামের পক্ষ থেকে তার জন্য শাস্তি স্বরূপ ছিল। যেন বোগাম ওত পেতে অপেক্ষায় আছে, কখন তে সম্পূর্ণভাবে ভাঙবে আর তার দুয়ারে গিয়ে দাঁড়াবে। অদম্যতে যায়নি। নিজে না খেয়ে হলেও তেজানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছিল। এদিকে দিন দিন ছোটাছুটি আর অভাবের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় তার। ব্রেস্ট ফিডিং করায় সে। তেজানের উপর না চাইতেও জননীর ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধিতে ঠিক ছিল, কিন্তু তেজানের উপর একটা আঁচ আসা মাত্র তার সমস্ত ধৈর্য, ইচ্ছা, লড়াইয়ের বাসনা গুড়িয়ে যায়। তে প্রথমবারের মতো নিজের লড়াইয়ে হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল সে, কোলে কাঁথা, ভেতর ছটফট করে কাঁদছিল তেজান। সামনে রাখা ওষুধের দাম ছিল 100 টাকা, অথচ তের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র পুরাতন দুটো 20 টাকার নোট। সেদিনের মতো অসহায় ব্যর্থ তের নিজেকে আর কখনো মনে হয়নি। যে মায়ের নিজের সন্তানের মুখে 1 ফোঁটা ঔষধ অবধি তুলে দেওয়ার ক্ষমতা নেই, সে আবার কেমন মা? বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থলী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠানের মতো জায়গা। সেখানে বিশাল একটি আম গাছ, সিমেন্টের বেড়া দিয়ে বাঁধাই করা। 2 তলা বাড়ির ছাদটায় সারি বেঁধে বসে আছে একদল কবুতর। তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেয়ালের বোর্ডে লেখা কিম ভিলা। তে যখন ধীর পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার উপর খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে তে অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়াল করে দিল। মুখের উপর 2 হাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে তেজান। সারা রাত থেকে থেকে ছটফট করেছিল। তে এক নজরে আশেপাশে তাকালো। বহুদিন বাদ এসে এই তল্লাটে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য সে আর নিজের বাড়িতে ফেরেনি। আম গাছে অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পেছনের দিকেও তাকালো তে। দুটো গাড়ি যাওয়ার মতন প্রশস্ত রাস্তার ওপাশে আরও একটি 2 তলা বাড়ি, ঠিক কিম ভিলার বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসারদের বাংলো বাড়ির মতন দেখতে। ধবধবে সাদা দেওয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট একটা গ্যারেজে একটি গাড়ি রাখা, মূল ফটকটাও সোনালী রঙের ধাতুতে গড়া। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে। মার্বেল পাথরের দেয়ালে খচিত গোটা গোটা অক্ষর, ডাক্তার জিয়ন জিন, AKM জিয়ন নামজুন। কিম ভিলা এবং এই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা তের খালার বাড়ি, যে বাড়িতে বহু বছর যাবত তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করেতে এক হাতে লাগেজ টেনে কিম ভিলার ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তাই তে নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকলো।
বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি, তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। তে থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে সন্দেহ নেই। নতুন চিকচিক কাপড়ে মোড়া সোফার গদিতে বসে আছে একটা বছর 4 বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু দৌড়ে যাচ্ছে টি শার্ট আর ট্রাউজার পরনে এক নারী, হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোটখাটো একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। তে একটি প্রশস্ত শ্বাস টানলো, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম জেনি, কেমন আছো? তের কণ্ঠ শুনতেই জেনি নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য তে ওই চোখ জোড়ায় ভীষণ অসন্তোষ দেখলো, যা পর মুহূর্তেই উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম আপু, হোয়াট এ সারপ্রাইজ। বসুন। জিহান, সরো, তোমার ফুপিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়লো। তে মুচকি হেসে জিহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসলো। লাগেজটা এক পাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো জেনি বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছে। ছেলেদের খাওয়ানোয় আপাতত বিরতি দিয়ে জেনি রান্নাঘরের ভেতর চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। তে তখন তেজানকে সাবধানে সোফার এক পাশে শুইয়ে দিয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিল। সুতির শাড়ি পরলো, গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাঙ্কস জেনি, বলে সে শরবতটা তুলে নিল। জেনি অন্য পাশের সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু একটা করতে করতে জানালো, কাই তো অফিসে আর নিকি কলেজে, ক্লাস টেস্ট আছে বলল। আচ্ছা, সমস্যা নেই, আসো করে ওদের সময় মতো। ও, আপনার তাহলে যাওয়ার তাড়া নেই, ভালোই হলো তবে। মুখে বললেও জেনের চেহারার বিতৃষ্ণাটুকু তের নজর এড়ালো না একটুও। ঠিক এই শঙ্কাটাই করছিল সে, নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। জেনি রান্নাঘরে ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি এবং ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। তে তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না। অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করার বিষয়টা তের আত্মসম্মানে ঘা দিলেও প্রতিবাদ করল না সে, বরং জেনির যমজ 2 ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল। যারা মায়ের কাছে খেতে একদমই চায় না, তারা ঠিকই ফুফুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদ হয়ে খাবার খেয়ে নিল। জেনি আর চোখে দেখলেও কোনো মন্তব্য করল না। রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল সেরে সালোয়ার কামিজ পরে নিচে এলো জেনি। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়েও রেখে এসেছে, অথচ তে তখনও বসার ঘরের সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানোর কিংবা বিশ্রামের কোনো আহ্বান জেনি জানায়নি, জানাবেও না। তার স্বামী কাইকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে ডিভোর্সি মেয়েটা? জেনি কি বোঝে না নাকি স্বামীর ভাত কপাল থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা, উপরন্তু একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনা চিন্তা জেনির মাঝে চললেও সে ভদ্র গলায় ডাকলো, আপু, কতক্ষণ ধরে বসে আছেন? আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছেই। তেজান এখনো ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করলো না তে। ছেলে ঘুমে থাকতেই কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো সে। জেনি বেশ ভালোভাবেই তার খাবার বেড়ে দিল প্লেটে। তে হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান, আর একটু ঝোল দিই আপনাকে? আরে না না, যথেষ্ট, তুমি দারুণ রান্না করো জেনি। আপু, দ্য হেল ইউ আর ডুইং ইন মাই হাউস। তে সবেমাত্র ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালী তেজি কণ্ঠটি ভেসে এলো। পিছনে ফিরে তাকালো সে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে গাটাগোটা এক পুরুষ, এখনো যুবক শ্রেণীর মাঝে পড়ে বয়স এবং চেহারা। তের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচিল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে ব্রিফকেস। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। তে ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়লো। কাই, ভাই, প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন আপু। তে জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। কাই এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফ্লোরের উপরেই রেখে দিল। অতঃপর নিজের গলার বাঁধা টাই ঢিলে করতে করতে অসন্তোষ চোখে সোফায় ঘুমিয়ে থাকা তেজানকে দেখলো। সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছো তোমার মর্জি মতো। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিয়সী নারীকে না। এখানে কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? কাইয়ের ভ্রুজোড়ার কুঞ্চন বাড়লো, কোমরে 2 হাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু, আমার ওসব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছো, লাগেজ দেখতে পাচ্ছি, এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজা সাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? একটি শুকনো ঢোক গিলল। আজও তার মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটার চুল আঁচড়ে দিত সে মায়ের মতন, মুখে তুলে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতো, যেন তে অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছু হয় না, সেটা তার চাইতে ভালো কেই বা বোঝে। চোখে
চোখে পানি আসতে চাইলেও তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে তাকালো তে। দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো তেজানকে নিয়ে, কতদিন বলতে পারছি না। যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর তেজানকে একটু ডাক্তার দেখাতে হবে, বেশ কিছু টাকা দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেব। এক্সকিউজ মি, সরি আপু, বাট আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরব থাকা জেনি অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে এলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে তের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখনো আপু ডেকে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেয়া এই সম্মানটা টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছেন? আমার আর কায়ের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট দুধের শিশু আছে, সেই চিন্তাটাও আপনি করলেন না। নিজের ইচ্ছা মতো যা নয় তাই করেছেন। এখন যখন ঠেকাই পড়েছেন তখন এখানে এসে হাজির। তের দিকে এক পা এগোলো জেনি, বলতে লাগলো, আমার কথা শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি। আপনি বাচ্চা না, ভালোই বোঝেন। এখন এই বাড়িতে আস্তানা গাঁথতে চাইছেন, বুঝি না মনে হয় আমরা। আজ বলেছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরো কিছুদিন, এরপর সে কিছুদিন আর কোনোদিন শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আঁচ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে, সেটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না। নিজের স্ত্রীর কথায় সায় জানালো কাই। জেনি ঠিক বলছে আপু, তোমার আমার দিকটাও ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একা চালাচ্ছি, নিজের দুটো ছোট ছেলে আছে, নিকির পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার 70,000 বেতনের চাকরিতেও হিমশিম খেতে হয়, তখন জেনি হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ না। তুমি একা হলে তাও একটা কথা ছিল, আমি দরকার হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাটাকে টানার ক্ষমতা আমার নেই। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তে। মুখের কথা তার মুখেই রয়ে গেল। হাতে ঝোল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না তার। খানিকটা উত্তেজনার শব্দে এর মধ্যেই তেজান নড়ে চড়ে উঠেছে, উল্টো ঘুরে তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল তে। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই কুই শব্দ করতে থাকলো তেজান। ছোট অংশকে দোলাতে দোলাতে তে বলল, তুই ঠিক বলেছিস ভাই। দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলেই বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল গায়ের। প্রথমবারের মতন তার শক্ত চেহারায় বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে তে সূক্ষ্ম হেসে জানালো, ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকেই এখানে বড় হয়েছে কিনা একটু অধিকার তো আছে বল, কিন্তু যেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায় সেখানে অধিকারের বায়না বিলাসিতা। আপু, কাই এগিয়ে আসতে চাইলো এক পা, অথচ পাশ থেকে জেনি তার বাহু চেপে ধরলো। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক। দৃশ্যটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেললো তের ঠোঁট। আর দাঁড়ালো না সে। এই বাড়ির বাতাসে দম বন্ধ হয়ে আসছে তার। এক হাতে তেজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলোতে মাঝ পথে থামলো, ঘুরে একবার পিছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনোদিন মেয়ে সন্তান দেয়, তবে মনে রাখিস ভাই আমার। একটু থেমে সে যুক্ত করলো, মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় 2টো বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনায় বোঝা দুষ্কর। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মত্ত হুঙ্কার, বাদনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিকে কেঁপে কেঁপে উঠছে চারপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ ধাঁধিয়ে যায়, অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে আসছে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ডায়াসের উপর কন্ট্রোল প্যানেলের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পোলো টি শার্ট এবং ব্যাগি প্যান্টস। লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোয়ারা ছুটছে তার মাথার ওপর থেকে, তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারায় জমা ঘামের ফোঁটা চিকচিক দুটি ছড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাতে দেখতে তাকে। হাফ হাতা পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্যানেলের উপরের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, ইকুইলাইজার কমাচ্ছে বাড়াচ্ছে, তখনই তার শক্তিশালী বাইসেপসগুলো চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড় ঠিক ডায়াসের আশেপাশে, সকলে ব্যস্ত মুহূর্ত ক্যামেরা বন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করেই মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করলো গোটা জায়গায়। প্রত্যেকটি চোখ আবদ্ধ তার পানে। ছেলেটি একটি হাত তুলে নেড়ে মাউথপিস অন করে চিৎকার করে বলল,
সমস্বরে গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসলো সে। তাতে মারির দুই পাশে থাকা দুটো ছোচালো দাঁত নজরে পড়ল, তীক্ষ্ণ সুচারু। অন্যরকম একটা আবেশের প্রকাশ ঘটায় তা। এবার বিটার ড্রপ করলো সে। বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সহস্র মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটার অস্তিত্ব ঠিকই টের পেল সে। বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডফোন নামিয়ে অপর হাতে দ্রুত ফোনটা রিসিভ করলো সে। হ্যাঁ মম, এখনো শো শেষ হয়নি? বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। তুমি কি বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওকে নাও, গুড নাইট মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ। স্লিপ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক। লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। একপাশে ছুঁড়ে ফেলে নব উদ্যমে কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ালো ততই বাদনহারা হয়ে নেচে উঠল গোটা জগৎ। ডিজে আলাদিন, আসল নাম জাংকুক আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটাই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে জাংকুক। অন্য নামটা শুধুমাত্র কাছের মানুষদের জন্যই বরাদ্দ। তার অনন্য নামটার জন্য অবশ্য সবসময় বন্ধু মহলে খোঁটা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শোয়ের পরপরই যখন ডাফল ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসলো, তখনই সামনে থেকে ডাক ছুটে এলো, কি রে আলাদিন, তোর চেরাগ কোথায়? রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ির বনেটের উপরে বন্ধুদের আড্ডা জমেছে। পা এলিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে হিসাং। তার শিষ্য সাংহুন নিজের বিরাট ইঁদুরে দাঁত কেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্র সদস্য সুগা গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরও কয়েকজন ছেলে আছে যারা মাঝে সাঝে সাথে থাকলেও ঠিক উল্লেখ করার মতন বন্ধু নয়। বিশেষ কাছের এই কয়েকজনই। জাংকুক নিজের আধ ভেজা চুলে আঙুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিতে সপাত করে সাংহুনের পিছনে চটাস চটাস দুটো সপাত বসিয়ে বাঁকা হেসে বলল, এই যে সাংহুনের পিছনে ভরে রেখেছি, খুঁজে দেখবি? তিন তওবা। আটকে উঠল হিসাং। অপরদিকে নিজের পিছন ডলতে ডলতে সাংহুন আঙুল তুলে অভিযোগ জানালো, আমি শিওর এই বেটার জেন্ডারে প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা। পুরুষের শরীরের ভেতর আসলে ও একটা ভাইয়াপু। দাঁতে ঠোঁট কামড়ে সাংহুনের উপর ঝুঁকে এলো জাংকুক। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে চোখে তাকিয়ে হঠাৎ করে তর্জনী তুলে ছুঁয়ে দিল সে সাংহুনের কপাল। সেই লম্বাটে আঙুল বয়ে নামলো ঘাড় অব্দি। হিসে উঠে জিভে ঠোঁট ভিজিয়ে জাংকুক গান ধরলো, অরেনা আইন বয় What your pleasure? Please you again, face to ear, act to utterly cover. আমি শেষ horrible, বেডে যাব, বাঁচাতে কেন টিকেও। কিস করে ফেলবে, এই কেউ থামা ওকে, ও আমাকে কিস করে ফেলবে। জাংকুক নিজের মুখটা সাংহুনের কাছাকাছি নিতে লাল টকটকে হয়ে বান্দা লাফিয়ে সরে এলো। ঠাস করে বাড়ি খেলো গাড়ির বডিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধশোয়া হয়ে বসে পড়ল সে রাস্তার মাঝেই। বৃদ্ধাঙ্গুলে নিজের ভেজা ঠোঁট মুছে হাসতে হাসতে হিসাংয়ের দিকে তাকালো জাংকুক। চেরাগ লাগবে তোর? বের করবো হিসু? ও ভাই, আমাকে ছেড়ে দে আব্বা, কেঁদে বাঁচি। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না যে আমি গে না। দু হাত জুড়ে হাহাকার করে উঠল হিসাং। তার সুন্দর নামটা জাংকুক মুখে নেয় না। নামটা বেশি বড় মনে হয় তার কাছে, তাই হিসাংকে বিকৃত করে সে বানিয়েছে হিসু। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধু মহলে একমাত্র জাংকুকের দ্বারাই সম্ভব। সব থেকে সুদর্শন, সব থেকে মজাদার, সব থেকে জোকার, সব থেকে সিরিয়াস, সব থেকে রাগী, সব থেকে দয়ালু, সব থেকে আত্মার বন্ধু, সবটাই আলাদিন জাংকুক। তোদের সারাদিন এসব ফাতরামি করা ছাড়া আর কোনো কাজ নেই ভাই। এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য সুগা। জাংকুক ততক্ষণে হিসাংকে ঠেলে গাড়ির বনেটে উঠে বসেছে। পকেট থেকে সিগারেট বের করে হিসাংয়ের কাছ থেকে লাইটার নিয়ে ধরাতে ধরাতে সে বলল, হ্যাঁ সুগা দাদা দরবেশ বলেছেন বালকগণ, পাতরামি করিও না, শুধু বলো আর এগিয়ে যাও, জীবনে একটা ঠাডা পড়া আছাড় খাও। অট্টহাসি রোল পড়ে গেল চারপাশে। গড়াগড়ি খেলো এক একজন। গম্ভীর সুগো অব্দি হাসতে বাধ্য হলো। মাথা চাকিয়ে শেষমেশ সে জাংকুককে বলল, তুই কোনোদিন টায়ার্ড হোস না ব্রো? না ব্রো, কারেন্ট আমার শরীরে ছিনিমিনি করে। এইসব কারেন্ট হলো বিবাহ বসার পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথনে যোগ দিল হিসাং। জাংকুক হাঁটুর উপর হাঁটু তুলে বসে সিগারেটের লম্বা টান দিয়ে ধূসর ধোঁয়া ছাড়লো বায়ুতে। তারপরই খিলখিল করে হেসে উঠল। বিবাহ? তাও আমি? হ্যাঁ, ও মা, এতে খ্যাক করার কি আছে? বিয়ে শাদী করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবি, নাকি আবার জীবনটা চেরাগের দৈত্যের সাথে কাটানোর প্ল্যান করেছিস? এতক্ষণে সম্বিত ফিরে পাওয়া সাংহুন বলল পাশ থেকে। জাংকুক সিগারেটে পরপর কয়েকটা শুক টান দিয়ে সাংহুনের কাঁধে হাত জড়িয়ে কাছে টেনে বলল,
দোস্ত, এইসব বিয়ে শাদী হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজায় মজায় লাইফটা যাচ্ছে বল। কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে। তোরা যখন বাপ দাদা হয়ে যাবি তখন আমি হব তোদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল! এই তোর সাথে আমার আজকে থেকেই ডিভোর্স। আটকে উঠে হিসাং বলল। তাতে অট্টহাসি হেসে নিজের সিগারেটে মনোযোগ দিল জাংকুক। সুগা এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। ওকে গাইস, রাত 3:30 বাজছে। কারো বাসায় যাওয়ার প্ল্যান আছে নাকি এখানেই টাল হয়ে থাকবেন? আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসার দরজায় ডেলিভারি দিয়ে আসতে পারবো না। আগে অনেকবার ধরা খেয়েছি। কেলোর কীর্তি করবেন আপনারা, আর আপনাদের আম্মা আব্বার কাছে ধরা খাবো আমি। অনেক হয়েছে মুরব্বি। এই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা শুনতে হবে, ঘরে ফিরে যেতেই হবে বলে গাড়ির বনেট থেকে লাফিয়ে নেমে পড়ল জাংকুক। একটা সিগারেট শেষ, আর একটা তুলে ঠোঁটে গুজে বাকিদের উদ্দেশ্যে হাত নাড়ল সে। মা জননী আমার ফোনের উপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি সবার আগে গেলাম। লাভ ইউ গাইস, কিস ইউর গার্লফ্রেন্ডস, সালাম ইউর প্যারেন্টস অ্যান্ড শিট অন টয়লেটস, নট ইন ইউর প্যান্টস। বাই। সুগা গেল জাংকুকের পিছু পিছু, বেশ কিছুটা দূরত্বে এগিয়ে দিয়ে আসতে। বাকিরা পেছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলানোর ক্ষমতা, যা সবাই পারে না। জাংকুক যখন বাড়িতে ফিরল তখন পূব আকাশে আলো ফুটতে শুরু করেছে। কমলাভ রশ্মি ছড়িয়ে যাচ্ছে রংধনুর মতন। নিজের গাড়িটা সে গ্যারেজে পার্ক করলো। ঠোঁটে তখনও সিগারেট ঝুলছে। আজকে রাতের 3 নাম্বারটা মাঝে রাস্তায় ধরিয়েছে। সিগারেট নিয়ে ভেতরে ঢুকলে তার অভিজ্ঞ ডাক্তার জননী আর আস্ত রাখবেন না, সেই ভেবে সে গাড়িতে বসেই পুরোটা ফুঁকে শেষ করে এরপর বাইরে এলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্যান্য জিনিসপত্র সব গাড়ির পেছনে আছে, সেসব পরে বের করা যাবে। আপাতত শুধু ডাফল ব্যাগটা নিয়ে বেরোলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে, শরীর আর চলছে না। হেলে দুলে শীষ বাজাতে বাজাতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো সে। রাতে দরজাটা বন্ধ থাকে, তার কাছে তাই সবসময় অতিরিক্ত চাবি থাকে, যেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে জাংকুক অবহেলায় ডাফল ব্যাগটি ছুঁড়ে ফেললো সোফায়। নিজের জ্যাকেট খুলে নিতে নিতে এগিয়ে গেল কিচেনের দিকে। তার জন্য সবসময় ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস বোঝাই করে রাখা হয়। খেয়ে মাথাটা ঠান্ডা করে একেবারে সোজা বিছানায় যাবে, এমন পরিকল্পনা থেকেই কিচেনের কাছে যেতেই মৃদু শব্দ কানে এলো জাংকুকের। শীষ বন্ধ হয়ে গেল তার। কারো হেঁটে চলার আওয়াজ, সাথে কাচের পিরিচে চামচ ঠোকানো টুংটাং মিষ্টি ধ্বনি। তার মা সাধারণত এই সময়ে জেগে থাকেন না, কাজের মেয়েটা থাকতে পারে। তেমন একটা পরোয়া না করেই কিচেনে ঢুকলো জাংকুক। সামনের অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। কিচেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী, হালকা গোলাপি সুতির শাড়ি জড়ানো শরীরে, চুলগুলো খানিকটা অগোছালো, শ্যামবর্ণ চেহারায় অদ্ভুত এক মলিনতা। শরীরটা প্রয়োজনের তুলনায় একটু বেশি রুগ্ন। ফিনফিনে কবজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখেই বোঝা যাচ্ছে। এক হাতে কাঁথায় মোড়ানো কিছু একটা ধরা, বাচ্চা বোধ হয়। অপর হাতে কাউন্টারের উপর রাখা একটা পিরিচ থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি চামচ দিয়ে তুলে খাচ্ছে সে নিঃশব্দে। কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে শরীরের সাথে সাথে। জাংকুক চেয়েই রইল দীর্ঘক্ষণ। তার উজ্জ্বল চেহারায় হুট করে একটা প্রগাঢ় শীতল ছায়া ভর করলো। একদম নির্বিকার ভাবে সে বলে উঠল, তে আপু। চমকে গিয়ে মুখ তুলে তাকালো তে। খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো ছেলেটাকে। না চাইতেও আপাদমস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী, আধুনিক গোছের তাগড়া যুবক, বেশভূষায় স্পষ্ট। একটা টি শার্ট আর ঢোলা কালো জিন্স পরনে, সেটার আবার হাঁটুর দিকটায় ছেঁড়া। ফ্যাশনটা চেনা তের, রিপড জিন্স বলে ওটাকে। যদিও ছেঁড়া কাপড় পরার কোনো অর্থতে খুঁজে পায় না। ছেলেটার মুখটা তীক্ষ্ণ, একদম ক্লিন শেভড, ত্বকের রংটাও হলদেটে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতন। বাংলাদেশি প্রবীণদের জন্য একদম আদর্শ চেহারা, যার জন্মের পরেই হয়তো বলা হয়েছিল চাঁদের টুকরো ঘরে এসেছে। বাড়াবাড়ি রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদম পছন্দ নয় তের। হালকা ভেজা চুলগুলো তার কপালে ছড়িয়ে আছে, তাতে ঢাকা ভ্রুতে স্পষ্ট জ্বলজ্বল করছে একটা ধাতব রিং। আইব্রো পিয়ার্সিং আর একটা অপছন্দের জিনিস। বোগামের পরে এই একটা মানুষ, যার বাহ্যিক অবয়ব থেকে কেমন যেন দমবন্ধকর অনুভূতি দেয়। আগে এতটা হতো না, তবে বোগামের সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গিয়েছে ট্রমার মতন। নিজের অস্বস্তিগুলো চেপে তে হালকা গলায় বলল, ভালো আছো আলাদিন? জাংকুকের দুহাতের মুঠো শক্ত হয়ে এলো। তাকে এই নামটায় বাড়িতে কেউ ডাকে না, কারণ ছোটবেলা থেকেই খ্যাপানোই হম্বিতম্বি করতো সে। তাই পরিবারের আর চেনা পরিচিত সকলেই তাকে জাংকুক বলেই ডাকে। পারিবারিক সদস্যদের মধ্যে একমাত্র তে মেয়েটাই তাকে আলাদিন বলে ডাকে। অনেকবার মানা করেছে সে, অথচ মেয়েটি বারবার তাকে বলে এসেছে এই আলাদিন নামটা নাকি সুন্দর।
আপনাকে দেখতে পাবো ভাবিনি। কিম ভিলাতে বেড়াতে এসেছেন? বলতে বলতে হেঁটে ফ্রিজের কাছে গেল জাঙ্কুক। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে চুমুক দিল। কৌতূহলী দৃষ্টিতে পেছনে তাকালো, যেখানে দাঁড়িয়ে আছে তে। তার বুকে অতি যত্নে ঠেকিয়ে রাখা ছোট্ট বাচ্চাটার মুখটা দেখা যাচ্ছে না, অথচ হঠাৎ করেই জাঙ্কুকের দেখতে ইচ্ছা করছে। না, বেড়াতে আসেনি, থাকতে এসেছিলাম। থাকতে পারিনি, তাই চলে যাচ্ছিলাম। তখন খালামণির সাথে দেখা, সেই নিয়ে এসেছে তোমাদের বাড়িতে। তের অতি সৎ জবাব শুনে চুমুক দেওয়ার মাঝপথে কেসে উঠল জাঙ্কুক। সে আজ করতে পেরেছিল। ঘটনা কিছুটা এমনই হবে। ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে তার পরিবারের সম্পর্ক বিশেষ ভালো নয় বহু বছর যাবৎ। জাঙ্কুক স্কুলে থাকতেই তে এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছিল। আজ এসেছে, তার মানে ঘটনা গুরুতর কিছুই। তবে এইভাবে স্বীকার করে নেবে সেটা জাঙ্কুক আন্দাজ করেনি। কয়েক মুহূর্ত সে বুঝতে পারলো না সে কিভাবে তের সাথে কথা বলবে। 5 বছরের বেশি হয়েছে তার তের সাথে কথা হয় না। বিয়েতে অবশ্য নিমন্ত্রণ পেয়েছিল, মায়ের জোড়াজুড়িতে গিয়েছিল 1 ঘন্টার জন্য। অন্যান্য অতিথিদের মাঝে দূর থেকে এক পলক বউ সাজে থেকে দেখেই চলে এসেছিল, এতটুকুই। বিয়ের পর তো একদমই যোগাযোগ হয়নি। সত্যি বলতে তের অস্তিত্ব সে ভুলেই গিয়েছিল প্রায়। আজ দেখে একে অপরকে কেমন যেন অপরিচিত লাগছে। সে নিশ্চিত তেরও এমনটাই লাগছে। থাকতে এসেছেন মানে? আর ওটা আপনার বাচ্চা? তর্জনী তুলে তেজানের দিকে ইঙ্গিত করলো জাঙ্কুক। তে এবার সোজা হয়ে দাঁড়ালো। বুকে লেপটে থাকা আধ ঘুম তেজানকে আরেকটু তুলে ভালোভাবে ধরে জানালো, ওর নাম তেজান। ও ম্যাচ করেছে আপনার সাথে। তেজান। থ্যাঙ্কস। থাকতে এসেছেন এটার অর্থ বললেন না। আপনার হাজবেন্ড কোথায়? আমাদের 3 মাস আগে ডিভোর্স হয়ে গিয়েছে। আরেক দফায় ঝটকা খেলো জাঙ্কুক। আজ তার সাথে হচ্ছেটা কি? এই মেয়েটা কি পণ করেই এসেছে তাকে অবাকের উপর অবাক করবে? নিজের ডিভোর্সের কথাও কেউ এত স্বাভাবিকভাবে কেমন করে বলে? এই তাহলে কারণ কিম ভিলাতে তার জায়গা না হওয়ার? বাঁকা একটি হাসি ফুটলো জাঙ্কুকের ঠোঁটে। একদম হঠাৎ করেই সে বলল, আপনি তাহলে ফাইনালি বুঝতে পেরেছেন অসহায়ত্বের মানে। ভ্রু উঁচু হলো তের। জাঙ্কুকের কথার ধাঁচটা তার ভালো লাগেনি। তেজানকে কাঁথায় আড়াল করে নিয়ে সে সরাসরি তাকালো ছেলেটার দিকে। তুমি কি বলতে চাইছো আলাদিন? পরিষ্কার করে বলো। এটাই যে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থাকার পরেও মনে হয় তার কাছে কিছুই নেই। নিরেট একাকিত্বের ভয় তাকে ঠুকরে শেষ করে। জাঙ্কুক 2 হাত মেলে খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলল। তার ঠোঁটের হাসিটা ক্রমশ বিস্তৃত হলো। সুচারু চোখেতে আর এক নজর আড়ালে থাকা তেজানকে দেখে সে যুক্ত করলো, আপনি অবশেষে একাকিত্ব টের পেয়েছেন। যাই হোক, এনজয় দ্য নাইট। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভাগ্যে থাকলে পরে দেখা হবে। 2 হাতে সেলুট ঠুকে শীষ বাজিয়ে বেপরোয়া ভঙ্গিতে কিচেন থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। তে নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে ছেলেটার চলার পথে তাকিয়ে রইল। জাঙ্কুকের শেষ কথাগুলো তার ভেতরের কোথাও একটা আঘাত করেছে। যেন ছেলেটা কোনো কারণে তের উপর রেগে আছে, যার সাথে ঠিকমতো কথাই হয়নি বহু বছর যাবৎ। তার অজানা ক্রোধের কারণটাতে হাজার ভেবেও উন্মোচন করতে পারল না। তেজান কেঁদে উঠতেই ছেলের দিকে মনোযোগী হতে হলো তাকে। দুপুরবেলা। এমনিতে শো শেষ করে সে জাঙ্কুক সন্ধ্যার আগে ঘুম থেকে ওঠে না। তবে আজ দুপুর 2টার দিকেই তার ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করলো, পুনরায় ঘুম ফিরিয়ে আনা গেল না। তাই উঠে পড়ে একটা লম্বা গোসল সেরে সে নিজের রুম থেকে বের হলো। ভীষণ ক্ষুধা লেগেছে। গত প্রায় 12 ঘন্টা যাবৎ পেটে কিছুই পড়েনি। দ্রুতই সে ডাইনিং রুমে চলে এলো। জানে খাবারের আয়োজন হবে আজ। না হলে অবশ্য তার জন্য সবসময় হটপট ভর্তি থাকে। আজও ব্যতিক্রম নেই। টেবিল ভর্তি সুস্বাদু খাবারের পদে। ভাত খিচুড়ি দুটোই আছে, কারণ জাঙ্কুকের খিচুড়ি পছন্দ। ডিম ভাজা, মুরগির তরকারি, খাসির কাবাব, সালাদ আর আচার। আরও কিছু ছোটখাটো শাকসবজির পদ আছে, যেসবের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করলো না জাঙ্কুক। চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল সে। দ্রুতই প্লেটে পাহাড়ের মতন খিচুড়ি বেড়ে নিয়ে আমের আচারের দিকে হাত বাড়ালো। অপর পাশে চেয়ারে বসে ছেলের কর্মকাণ্ড দেখলেন ডাক্তার জিন। হাসপাতালের ইমার্জেন্সি থেকে তিনি 8 ঘন্টা আগেই ফিরেছেন। বিকেল নাগাদ আবারও চলে যেতে হবে বিধায় পরিপাটির শাড়ি বদলাননি। চশমার আড়াল থেকে ভ্রুকুটি করে তিনি দেখলেন কিভাবে জাঙ্কুকের ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। কতবার বলেছি গোসলের পর ভালোমতো মাথা মুছতে হয়, নতুবা ঠান্ডা লাগবে। নিজেই উঠে গেলেন জিন। রুম থেকে তোয়ালে নিয়ে এসে মায়ের কথায় পাত্তাই না দেওয়া ছেলের মাথায় চাপলেন। ধীরে ধীরে সযত্নে মুছে দিতে লাগলেন। শুকিয়ে এলো চুলের পানি। জাঙ্কুক আস্ত একটা কাবাব মুখে দিয়ে এলিয়ে বসে নিজের জননীর দিকে চেয়ে বলল, আমি মুছে ফেললে তো আমার গর্জিয়াস মম এভাবে সুন্দর করে মুছে দিত না বলো? একজন বিউটিফুল লেডির হাতের ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছি না। হাতের ছোঁয়াটা মাঝে মধ্যে তোর গালে পড়লে ভালোই হয় বল। তাহলে যদি ফোনটা কল করার জন্য খোলা পাওয়া যায়।
উফ মম, তুমি বোঝো না, তুমি না ডাক্তার। এই দেখো, আমি ফোন বন্ধ করে ফেললে তোমার টেনশন হয়, সেই টেনশনে তোমার রক্ত সঞ্চালন বাড়ে, রক্ত সঞ্চালন বাড়লে শরীরের ত্বক জেল্লাদার হয়, একদম লাল লাল গ্লো মারে। সাংহুনকে দেখেছো না, ওই যে লাল মুরগিটা, একদম ওর মতন। তখন তোমাকে দেখতে হুড়বড়ি সকিনা বিবির মতো লাগে। আমি ইনডিরেক্টলি তোমার সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছি, বুঝেছো? আর টেনশনে যে কোলেস্টেরল বাড়ে, রক্তচাপ উঠে যায়, তার বেলা অর্ধেক জ্ঞান নিয়ে কেন ঘুরিস গর্ধব? ছেলের মাথায় চাটি দিতেই খিলখিল করে হেসে উঠল জাঙ্কুক। অদূরে চেয়ারে বসে দৃশ্যটি চোখ মেলে দেখল তে। কি সুন্দর একটা সহজ সম্পর্ক মা ছেলের মাঝে, একদম বন্ধুর মতন। এরকম কোনো সম্পর্ক কি সে ভবিষ্যতে তেজানের সঙ্গে গড়তে পারবে? জিন নিজের চেয়ারে ফিরে এলেন। সকলেই খাওয়া শুরু করেছে। তিনি তেল প্লেটের দিকে তাকালেন। কতটা অল্প পরিমাণে খাবার নিয়েছে সেটা দেখে অসন্তোষ জানালেন। তে, কাজটা ভালো করছিস না মামনি? তোর শরীরের তো একটা প্রয়োজন আছে নাকি? উপরন্তু বেস্ট ফিডিং করাস। এটুকু মাত্র খাবারে শরীর নিজের চাহিদা মেটাবে নাকি অতিরিক্ত শক্তির যোগান দেবে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর সালাদ এবং আরও কিছু কাবাব তেল প্লেটে তুলে দিলেন। বেশি বেশি প্রোটিন খেতে হবে, সঙ্গে সুষমভাবে সবকিছু। তোর চেহারাই বোঝা যাচ্ছে প্রেগন্যান্সিতে অপুষ্টিতে ভুগেছিস। না খালামণি, আমি ঠিক আছি, খাচ্ছি, আস্তে করে জবাব দিল তে। জাঙ্কুক নিজের প্লেটের খিচুড়ি চামচ দিয়ে খেতে খেতে একবার আর চোখে দেখে দেখলেও বিশেষ কোনো মন্তব্য করলো না। জিন খাবার বেড়ে দেওয়া জিমিনকে বললেন, জিমিন, আমি চলে যাওয়ার পর মনে করে কিন্তু সন্ধ্যায় থেকে হালকা নাস্তার সঙ্গে ফল দিবি, খানিকটা দই রাখবি সাথে, যেন পারফেক্ট ব্যালেন্স থাকে। আর হসিকে আমি বাজারে পাঠিয়েছি, এলে চেক করে দেখিস লিস্ট ধরে, কিছু ফর্মুলা মিল্ক লিখে দিয়েছি, ওগুলো এনেছে কিনা। ঠিক আছে আম্মা, আপনি একটু টেনশন নিয়েন না, আমি সব সামলাই নিব। কথোপকথন শুনে কান খাড়া করে ফেললো তে। দ্রুত বলল, না না খালামণি, এত কিছু করতে হবে না তোমাকে, তেজান ঘুমিয়েছে, ওর ঘুম ভাঙলে আমি চলে যাব। কোথায় যাবি? খালার প্রশ্নে থমকালো তে। চোখ পিটপিট করে খানিকটা দ্বিধা নিয়ে শেষে উত্তর দিল, ঠিকানা তো একটা হবেই তাই না? আমার আগের ম্যাচটা খুব সম্ভবত এখনো খালি আছে, না থাকলেও সমস্যা নেই। রুমমেট মেয়েটা ভালো, ওর সাথে কয়েকদিন থাকা যাবে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলবো। আজীবন তো সবার জন্য ব্যবস্থাই করে এসেছিস, আর কত? তে হাতের মুঠো শক্ত করে ফেললো, নিজের প্লেটের দিকে চেয়ে বলল, আর কারো কথা জানি না, কিন্তু আমি সত্যিই কারো উপর বোঝা হতে ইচ্ছুক না খালামণি। তুমি আমাকে তোমার বাসায় একটা রাত থাকতে দিয়েছো, এর কৃতজ্ঞতা আমি কেমন করে মেটাবো জানি না। আমায় আর ঋণী করো না। যার আপন মানুষেরাই দায়িত্ব এড়িয়ে গিয়েছে তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। হ্যাঁ, যে অসহায় মেয়েটার প্রতি সকল দায়িত্ব স্বামী ভাই পরিবার সবাই এড়িয়ে গিয়েছে, সেই মেয়েটার প্রতি আমার কোনো দায়িত্ববোধ নেই, কিন্তু আমার ঘরের বউয়ের জন্য আছে। ইয়াথু! দাঁতের নিচে এলাচে কামড় পড়ায় ঠিক ওই মুহূর্তেই ঝটকা দিয়ে উঠল জাঙ্কুক। হাতের চামচটা তার মেঝেতে পড়ে ঝনঝন শব্দ তুলল, অথচ মুখের এলাচ তার মুখেই রয়ে গেছে। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো নিজের মায়ের দিকে। কি বললে তুমি মম? মাই ফিউচার ডটার ইন ল। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট বাডি। স্মিত হেসে ছেলেকে ঠিক তার স্টাইলেই জবাব দিলেন জিন। সুগার বাচ্চা, তুই উগান্ডায় থাকিস নাকি অ্যামাজনে? এক্ষুনি আমার বাসায় আসবি তুই, ঠিক এই মুহূর্তে। ঘড়ি ধরে শুধু 20টা মিনিট দেখবো আমি। এসে আমার মমকে বোঝা, মহিলা পাগল হয়ে গিয়েছে। 30 বছর ধরে মানুষ কাটাকাটি করতে করতে ব্রেনের মাদারবোর্ড ফেটে গিয়েছে। এই মহিলাকে তুই বোঝা সুগা। জাঙ্কুকের রুমটা 2 তলায়, অথচ সেখান থেকে নিচতল অব্দি তার চিৎকার চেঁচামেচির আওয়াজ স্পষ্ট ভেসে আসছে। ছেলের দারুণ হম্বিতম্বিতে বেপাতা জিন সোফায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে আয়াস করে পায়াস খাচ্ছেন। মধ্যখানে বিপাকে পড়ে যাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। মা ছেলের মাঝে এ কেমন দ্বৈরথ? হাসা উচিত নাকি দুঃখ করা উচিত বোঝা মুশকিল। কাজের মেয়ে জিমিন অবশ্য একদম স্বাভাবিক। গুনগুন করতে করতে খাবারের টেবিল গুছিয়ে নিচ্ছে, যেন আশেপাশে যা হচ্ছে তা এখানকার নিত্যদিনের ঘটনা। এমন সময় ওই মেয়ে ঠোঁটে গান আসে কিভাবে? এই বাড়ির প্রত্যেকটা মানুষই এক একটা নমুনা। প্লিজ আয়, এক্ষণ আয়। কিসের বিজনেস মিটিং তোর শালা? দেখিস সোগা, তুই যদি আজকে না আসিস তোর ফটো পোস্টারে ছাপিয়ে আমি সারা শহরের দেয়ালে সেটে দিয়ে আসবো। নিচে বড় বড় করে লিখবো, এই ইফতেজারে থেকে সাবধান। দেখিস তুই। নিজের রুম থেকে বেরিয়ে বোধহয় জাঙ্কুক ছাদের দিকে চলে গিয়েছে। ঠাস ঠুস শব্দ আসতেও এবার আর তার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। জিন ধীরে সুস্থে পায়ে শেষ করেছেন ততক্ষণে। ঘড়ির দিকে তাকিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাসপাতালে যাওয়ার সময় হয়ে এসেছে। ঠিক তখনই নিজেকে আর রুখতে পারলো না তে, সামনে গিয়ে দাঁড়ালো। খালামণি, কিছু মনে করো না, তুমি গুরুজন, তবুও বলতে বাধ্য হচ্ছি, তুমি অযৌক্তিক কথা বলছো। এমনটা সম্ভব নয়। কেমনটা সম্ভব নয়? জাঙ্কুকে বিয়ে করাটা কেন সম্ভব না? জিনের স্বাভাবিক এবং সুচারু দৃষ্টিতে খানিকটা অস্বস্তি বোধ করলো তে। তারপরও বলল,
জি, প্রথমত তোমার মাথায় এমন একটা পরিকল্পনা কিভাবে আসলো সেটাই চিন্তার বিষয়। উপরন্তু আমারও একটা মতামত বলে বিষয় আছে। আলাদিন আর আমি খুবই বেমানান। বয়সে তো ওর ছোট বলে বলছিস, নাকি পুরুষ সম্পর্কে ট্রমা হয়ে গিয়েছে বলে? তে এক মুহূর্ত চুপ থাকলো, তারপর জানালো, বিষয়টা এমন না। আলাদিনকে আমি ছোটবেলা থেকেই দেখেছি। ঈদে কোরবানে আর কিছু না হোক, টুক করে আমাদের বাড়িতে সালামি নিতে চলে যেত। হাতে 2 টাকা ধরিয়ে দিলেও এমন ভাবে খুশি হতো যেন ওর হাতে আমি চা তুলে দিয়েছি। এমন একটা স্মৃতি মাথায় গেঁথে আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি? ওকে আমি আমার ভাইয়ের নজরে দেখে এসেছি, এর বেশি কিছু কোনোদিন ভাবিনি। তবে স্বামী হিসেবে কিভাবে ভাবতে পারি? এখনো ভাইয়ের মতন দেখিস? যত জলদি উত্তর করতে চাইলো তে, অথচ কিছুতেই মুখ থেকে হ্যাঁ উত্তরটা বের করতে পারলো না। কারণটা খুবই স্বাভাবিক। এত বছর পর নতুন করে দেখা মানুষটা আর পুরাতন আলাদিন নয়। তের স্মৃতিতে সেই আলাদিন আজও ছোটটি, মায়া মায়া মুখ, মুখের দুপাশে খোঁচা খোঁচা সুচালো 2টি দাঁত। কথায় কথায় স্মিত হাসত, বয়সের তুলনায় বেশি বোঝদার ছিল। এই আলাদিনের সঙ্গে সেই আলাদিনের কোনো মিল নেই। প্রাপ্তবয়স্ক জাঙ্কুকে অনেকখানি অপরিচিত লেগেছে তের, তাই অসত্য জবাব সে নিজের খালামণিকে দিতে পারল না। জানি না। তের উত্তর শুনে জিন মুচকি হাসলেন, বললেন, আমাকে যখন গুরুজন মানিস তখন এটাও মাথায় রাখ, আমি যা করছি ঠান্ডা মাথায় জেনে বুঝে এবং ভেবে চিন্তে করছি। সবার ভালোটাই ভাবছি, খারাপটা না। রইল বাকি জাঙ্কুক, ওকে দেখতে হয়তো ঘাড়তেরা বাদরের মতন লাগে, তবে মনটা অবুঝ না। সময় দিয়ে বুঝিয়ে বললে ঠিক পৌঁছে যাবে। একটু থেমে তিনি আবার যুক্ত করলেন, তবে কাউকেই আমি জোরাজুরি করব না। বিয়ে শাদির ব্যাপার, একেবারে অমতে হওয়াটা খারাপ ব্যাপার। তাই বলছি, তুই তোর পরিস্থিতি ভেবে দেখ। আজকের দিনটা সময় নে, ভালো মতো চিন্তা কর প্লিজ। যুক্তি দিয়ে ভাবিস, আবেগ দিয়ে না। তোর মতন বোঝেদার মেয়ে 2টা হয় না। তুই নিজের আর তেজানের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিস, এটাই আমার কামনা। এরপরও যদি তোর মনে হয় তুই থাকবি না, চলে যাবি, আমি আর তোকে আটকাবো না। আমি হাসপাতালে যাচ্ছি, আসতে রাত হবে। আর ঘরটা মাঝে মধ্যে ভূমিকম্পের মতন কেঁপে উঠতে পারে। মনে হবে কেউ বুঝি বুলডোজার চালাচ্ছে। ওটা জাঙ্কুকি, ভয় পাস না, তেজানকে দেখে রাখিস। নিজের কথা শেষ করে জিন গটগট করে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। গাড়ি গেটের কাছে অপেক্ষা করছে তাকে হাসপাতালে নিয়ে যেতে। তে নিজের জায়গায় হয়ে থাকলো। মা নাকি ছেলে, কাকে বেশি আজব বলবে বুঝতে পারলো না সে। সারাটা বিকেল তে কাটালো তেজানের সঙ্গে রুমবন্দি হয়ে। জিন যা বলেছিলেন তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বাইরে থেকে হম্বিতম্বির শব্দ ভেসে আসতে লাগলো। মাঝে মাঝে আবার 2টো বাইকও এসে হাজির হয়েছে। খুব সম্ভবত জাঙ্কুকের বন্ধুদের কেউ। তাদের কথাবার্তা অবশ্য সে শোনেনি, শোনার কিংবা জানার ইচ্ছাও নেই। এর চাইতেও গুরুতর একটা কাজ বাকি তার, সিদ্ধান্ত নেওয়া। সত্যি বলতে জীবনে বিয়ে করার সকল স্বাদ মিটে গিয়েছে তের। কোনো পুরুষকে আর তার বিশ্বাস হয় না, বিশেষ করে যদি সেই পুরুষটি দেখতে শুনতে বেশি সুদর্শন হয়। পুরুষ মানুষ সুন্দর হবে আর তাদের মাঝে কোনো ঘাপলা থাকবে না এমনটা অসম্ভব। তবে তের ভাবনা এখন আর তার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই। তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু হলো তেজান। ছেলেকে বুকে নিয়ে দোলাতে দোলাতে তে ভাবলো, এই নিষ্পাপ বাচ্চাটাকে একটা চমৎকার এবং আরামদায়ক ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা কি তার আছে? এই 32 বছরের জীবনটাই সে অর্ধেক জগৎ দেখে ফেলেছে। জীবিকার তাগিদে এমন কোনো কাজ নেই যা সে করেনি। আর কত সে কাজ জারি রাখত যদি তাতে তেজানের ভবিষ্যৎ ভালো হওয়ার নিশ্চয়তা থাকতো। কিন্তু এই 3টা মাস একা কাটাতে গিয়ে সে বুঝেছে সিঙ্গেল মাদারদের জীবন কেমন হতে পারে। যদি হাতে টাকা না থাকে তাহলে তো কথাই নেই। সরকারি সম্পত্তি মনে করে সকলে। নারী এবং পুরুষ মহান সৃষ্টিকর্তা এমনি এমনি সৃষ্টি করেননি, তারা একে অপরের পরিপূরক। না একজন নারী কোনোদিন চলতে পারবে একজন পুরুষ ছাড়া, না একজন পুরুষ চলতে পারবে একজন নারী ছাড়া। সমাজের এই অবস্থা শুধুমাত্র এই নারী পুরুষদের অতিরিক্ত লোভ এবং মানসিক বিকৃতির কারণে, আর কিছু না। যদি তে জাঙ্কুকে বিয়ে করে তাহলে সমাজ বিরাট আঙুল তুলবে। তবে তার তেজান হয়তো একটু ভালো থাকবে, একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবার পাবে। স্বাভাবিক হয়তো না, একটু পাগলাটে পরিবার। তবে দিন শেষে তে বিনা চিন্তায় তেজানের মুখে খাবার তুলে দিতে পারবে। পরের দিন খাবার পাবে কিনা সেই চিন্তা করতে হবে না। আর্থিক এবং সামাজিক নিরাপত্তা যা এখন খুব করে দরকার তের। তার নিজের ট্রমা, নিজের জীবনের সকল না পাওয়াদের হিসাবের কোনো দরকার নেই এখানে। জিন বাড়িতে ফিরে এলেন সন্ধ্যার পর। কাজ একটু দ্রুতই শেষ করেছেন তিনি, না হলে ফিরতে রাত হয় তার। তবে বাড়ির পরিস্থিতি বিবেচনা করে চলে এসেছেন। তে তখন টেবিলে বসেছে। জিমিন তাকে নাস্তা দিয়েছে, স্যান্ডউইচ, কফি আর জিনের নির্দেশ মতো ফল। তেজানকে দুলিয়ে যাচ্ছে সে, মাত্রই দুধ খাইয়েছে। এখন ছেলেটা আবার তার ঘুমাবে। ঘুমে ঢুলু ঢুলু করছে চোখ। তে মৃদু এসে গুনগুন করে যাচ্ছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আমার কুচি কুসোনাটা।
তেজানের মুখটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তে। বিনিময়ে ছেলে তার ছোট দুখানা হাত দিয়ে আঁকড়ে ধরল তার গাল। দৃশ্যটি অদূর থেকে নিষ্পলক নয়নে দেখলেন জিন। তার বুকটা ভীষণ উষ্ণতার জোয়ারে টইটুম্বুর হলো। হঠাৎ মৃদু পায়ের শব্দেতে এবং জিন দুজনেই মুখ ঘুরিয়ে তাকালেন। 2 তলার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো জাঙ্কুক। পরনে একটা হাফ হাতা কালো টি শার্ট আর ঢোলা ট্রাউজার। হাফ হাতা হাওয়ায় তার শক্ত গড়নের ফোলা বাহু চোখে পড়ছে স্পষ্টত। টি শার্টের কাপড় বুকের উপর চেপে বসেছে। ভাগ ভাগ গলা পেশির গঠন চোখে পড়ছে বেশ। খুব সম্ভবত শরীরচর্চা জাতীয় কোনো কাজ করছিল, তাই এমন রূপ। তের দিকে এক দফাও দৃষ্টি না ফেলে সোজাসুজি তাকালো জিনের দিকে। হেই ব্রো। জাঙ্কুকের কণ্ঠটা অতিরিক্ত শান্ত শোনালো, যেটা তার চরিত্রের সঙ্গে বেমানান। চোখ পিটপিট করলো তে। এই ছেলে এভাবে কাকে সম্বোধন করলো? হতবাক হয়ে গেল সে যখন নিজের আপরান খুলে চেয়ারে ঝুলিয়ে রাখতে রাখতে জিন উত্তর করলো, বল ব্রো। রুমে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে আমার। ওকে চল। জিন জাঙ্কুকের পিছু পিছু নিচতলার একটা রুমের ভেতর আড়াল হয়ে গেল। দরজাটা ঠাস করে লেগে গেল। তে স্তব্ধ হয়ে বসে চেয়েই রইল। জিন পরনের শাড়ির কুচিটা খানিক ঢিলা করে বিছানায় বসলেন। জাঙ্কুক অযথাই শব্দ করে দরজাটা বন্ধ করে সেটাই ঠেস দিয়ে দাঁড়িয়েছে। বুকে দুবাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে জননীকে দেখছে। বল, কি বলবি? আমার টায়ার্ড লাগছে, গোসল সেরে একটা লম্বা ঘুম দিতে হবে। জাঙ্কুকের ভ্রুজোড়ায় তীব্র কুঞ্চন সৃষ্টি হলো। বামরুতে থাকা পিয়ার্সিং হালকা হলুদাভ আলোয় জ্বলজ্বল করে উঠল। হোয়াটস গোয়িং ইনসাইড ইয়োর প্রিটি লিটল হেড? হোয়াট ডু ইউ থিঙ্ক মাই বয়? এবার সত্যিই বিরক্ত বোধ করলো জাঙ্কুক। হেলান ছেড়ে ভেতরে এগিয়ে এলো সে। মম প্লিজ ডোন্ট প্লে উইথ মি। আমি আর ছোট বাচ্চা না, কয়েক মাস আগে 25তম জন্মদিন পালন করেছি। ওহ, অনেক বড় হয়ে গেছিস? এতটা বড় হয়নি যে আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে হবে তোমার। উঠে পড়ে লাগলাম কোথায়? আমি সেলফ আমার বাড়ির বউ হিসেবে কাকে পছন্দ করেছি সেটা জানিয়েছি। এতে তুই এত লম্পজম্প করছিস কেন? কেন করছি তুমি জানো না? আমি আজ অবধি তোমার একটাও কথা ফেলিনি, তুমি জানো। তবে এটা ফেলে দে, মানা করেছি নাকি? নিজের কপালে আঙুল ঘষে রাগ নিয়ন্ত্রণ করলো জাঙ্কুক। মেজাজ গরম হয়ে যাচ্ছে তার। পান থেকে চুন খসলে সে গরম তাওয়ার মতন ছ্যাদ করে ওঠে। সেখানে সে এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রেখেছে, এই বেশি। বাড়ির বউ মাই ফুট, একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা। খুব ভালো চয়েস তোমার মম। জাঙ্কুক আলাদিন। জিনের শীতলতম কণ্ঠস্বর ভেসে আসতেই জাঙ্কুক না চাইতেও সামান্য কেঁপে উঠল। জননীর এই কণ্ঠটা তার বহু অচেনা, কালে ভাদ্রে কখনো শোনা যায়। তার সম্পূর্ণ নাম নিয়ে ডাকার অর্থ জিন আর মজার মুহূর্তে নেই, তিনি বাস্তবতায় আছেন। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে না জানলে তাকে নিয়ে কথা বলা বাদ দে। শুধু গায়ে গতরেই বড় হয়েছিস, চরিত্রে না। কথাটা ভীষণ গায়ে লাগলো জাঙ্কুকের। হাতের মুঠো শক্ত করে ফেলল সে। একটা পর মেয়ে, যার এর আগে কোনো হদিশ অবধি ছিল না, হঠাৎ করে উদয় হয়েছে। তার জন্য আজ সে নিজের মায়ের কাছে এইভাবে কথা শুনছে। বিষয়টা মানতে নারাজ তার অন্তর। জিন নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের মুখোমুখি হয়ে বললেন, আমি কেন থেকে এই বাড়ির বউ বানাতে চাচ্ছি জানতে চাস তো? বেশ, তবে শোন। বাপ মারা যাওয়ার পর থেকে তে একা হাতে 2 ভাইকে মানুষ করেছে। নিজের পাগল মা, 2টা ভাইয়ের পড়াশোনা, তাদের খরচ, পরিবারের খরচ সব একা হাতে টেনেছে এই একটা মেয়ে। পরিবারের বড় মেয়ে কি না? কত কষ্ট করে নিজের পরিবারকে টেনে মানুষ করেছে সেটা তোর আর আমার নিজের চোখে দেখা। সামান্য সাহায্যটুকু কোনোদিন নেয়নি। শুধু ঈদের সময় উৎসবের নামে কিছু কাপড় চোপড় দিতে পারতাম ভাগ্নে ভাগ্নিদের। এরপর তো সেটাও বন্ধ হয়ে গেল। আমরাও খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছিলাম। তুই দেখেছিস কি অবস্থার মধ্যে দিয়ে গেছে মেয়েটা। বিয়ে হলো, বাচ্চা হলো, স্বামীর ঘরটা অবধি শান্তিতে করতে পারলো না। যখন সব হারিয়ে শুধু একটা যক্ষের ধনকে নিয়ে ভাইয়ের বাড়িতে আসলো, তখন ভাইটাও তাকে রাখলো না। এমনই গোলাঙ্গার ভাই যে মাতৃতুল্য বোন পেলে পুষে বড় করেছে, চাকরি দিয়েছে, তাকে তাড়িয়ে দিতে 2 বার চিন্তা করলো না। একবারও ভেবে দেখেছিস মেয়েটার জীবনে কত কষ্ট? জাঙ্কুক নিঃশব্দে শুনল। কোনো কাহিনী তার অজানা নয়, শুধু শেষের অংশটুকু ছাড়া। মুখের আগের ভাবটা কমে এলেও পুরোপুরি দমল না সে। ঠিক আছে মম, তোমার কথা আমি বুঝতে পারছি। আমিও পাষাণ না, ওকে। তোমার চ্যারিটি করার ইচ্ছা হয়েছে, করো না, মানা করেছে কি? টিয়াপুকে ঘরে রাখবে, রাখো। ওনার বাচ্চাকে পালবে, পালো। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি প্রতি মাসে সেটাও করব, কিন্তু সোজা বিয়ে পর্যন্ত টেনে নেওয়ার মানে কি? জিনকে এবার বেশ অসন্তুষ্ট মনে হলো। চ্যারিটি, কন্ট্রিবিউশন, কবে থেকে এত অধপতন হলো তোর? ছোটবেলায় এত টিয়াপু টিয়াপু করতিস, জানিস না তার আত্মমর্যাদা কোথায়? তোর মনে হয় আমরা চ্যারিটি করতে চাইলে সে হাত পেতে নেবে? মধ্যবিত্তকে আল্লাহ আর কিছু দিক আর না দিক, আত্মসম্মানটুকু দেয় ভরে ভরে। হাত পাতার মতন অবস্থায়ও তারা হাত মুঠ করে ঠোঁট কামড়ে লড়ে যায়।
ভিন্ন দিকে তাকিয়ে আগের তুলনায় কিছুটা শান্ত গলায় তিনি যুক্ত করলেন, তাছাড়া আমার বাসায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে আর একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, উপরন্তু ডিভোর্সি। খালাতো বোনকে দিনের পর দিন বাড়িতে জায়গা দিলেও সমাজের সমস্যা হয়ে যাবে। খাওয়া পড়া তারা দিক বা না দিক, সালিশটা ঠিকই বসাবে। 32 বছরের মেয়ের সাথে 25 বছরের একটা ছেলের বিয়ে দিলে সমাজ সালিশ বসাবে না বলছো? অবশ্যই বসাবে, আরো বড় সালিশ বসাবে। কিন্তু তখন অন্তত আমি গলা চড়িয়ে আমার ঘরের বউয়ের সম্মান বাঁচাতে লড়তে পারবো। শুধুমাত্র ভাগ্নির জন্য এত কিছু করার সুযোগ নেই, বুঝেছিস? বুঝলাম। হঠাৎ করে উল্টো ঘুরে দরজার মাঝে দরাম করে একটা শক্তিশালী ঘুষি বসিয়ে দিল জাঙ্কুক। প্রবলভাবে কেঁপে উঠল চারপাশ, ভয়ানক একটা শব্দ। এটাই বুঝলাম যে বাড়ির একমাত্র ছেলে সবসময় আদরের দুলাল হয় না, মাঝে মাঝে বলির পাঠাও হয়। ভাঙচুরের শব্দ আরম্ভ হলো তৎক্ষণাৎ। জাঙ্কুকের হাতের ধাক্কায় শোপিস, দেয়ালের ফটো ফ্রেম সব আছড়ে পড়তে লাগলো মেঝেতে। আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলার নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। ছেলেকে সামলাতে চাইলেন জিন, কিন্তু পারলেন না। তার ছেলের সাক্ষাৎ জ্বর, ঝড়কে কাবু করাটা মুশকিল। আমি কোনোদিন তিয়াপুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার। না 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 এবং না, নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি আ সিনিয়র উইমেন। না পারতে জিন এবার পাল্টা চেঁচিয়ে উঠলেন, ফাইন, করবি না বিয়ে, করিস না, রাখিস না আমার কথাটা, আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজের টার্গেটটা বুঝে নেব, ঠিক আছে? শুধু এরপর আর কোনোদিন আমার মুখ থেকে তোর কাছে কোনো চাওয়া উচ্চারিত হবে না, এটুকু জেনে রাখিস। জাঙ্কুক হঠাৎ করেই জমে গেল, ঝট করে পিছনে ফিরে তাকালো। বহু বছর বাদে সেদিন রাতে প্রথমবারের মতন ছেলের তেজি দৃষ্টির মাঝে অসহায়ত্ব দেখলেন জিন। সারা রাত ঘুম হয়নি তের, ছটফট করেছে সে। দরজার বাইরে থেকে যে চিৎকার চেঁচামেচি সে শুনেছে, এরপর যেভাবে জাঙ্কুকে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে, তাতে শান্তি মেলা ভার। তার জন্য মা ছেলের মাঝে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিষয়টা খুব খারাপ লেগেছে তার। আজকেই চলে যাবে সে, তাতে যা হওয়ার দেখা যাবে। তেজান বরাবরের মতোই ঘুমাচ্ছে। ভোর রাতের দিকে খাইয়ে তাকে শুইয়েছে তে। ছেলে ঘুমে থাকতেই সে নিজের লাগেজ টেনে ছোট একটা ব্যাগ বের করলো, উপর করে ঢেলে দিল সমস্তটা। দুটো পুরাতন 20 টাকার নোট, সঙ্গে একটা রূপার আংটি পাওয়া গেল। এই আংটিটা তার অতি শখের, বাবার গড়িয়ে দেওয়া শেষ স্মৃতি, শেষ সম্বল। মৃত্যুর আগ অব্দি বস্তুটাকে হাতছাড়া করতে চায়নি সে। কিন্তু তেজানের ঘুমন্ত ছোট মুখটা নজরে আসতেই সিদ্ধান্ত নিতে দেরি হলো না তার। পুরাতন বাটন ফোনটা তুলে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, হ্যাঁ আমি। আমাকে শুধু 2 দিন থাকতে দেবে? কথা দিচ্ছি কোনো সমস্যা করব না। শুধু তেজানকে ডাক্তার দেখাবো আর নতুন ম্যাচ দেখে উঠে পড়বো। জরুরি দরকার, প্লিজ যদি একটু ব্যবস্থা করা যায়। ও হ্যাঁ, থ্যাঙ্কস, সত্যি অনেক কৃতজ্ঞ থাকলাম। আমি দুপুরের আগেই চলে আসবো। ওকে, রাখছি। ফোনটা কেটে একই স্বস্তির নিঃশ্বাস ফেললোতে। আগামী 2-3 দিনের জোগাড় হয়েছে। এবার শুধু খালামণিকে বলে ভালো শিশু বিশেষজ্ঞের সন্ধান নিয়ে ফিরে যেতে হবে। তেজানকে পাতলা কম্বল টেনে ঢেকে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে এলোতে। জিনের রুমটা নিচতলায়, একদম অপর পাশে। ডাইনিং রুম ঘুরে যেতে হবে। ডাইনিং রুমের ভেতরে পা রাখতেই থমকাতে বাধ্য হলো, কারণ টেবিলে বসে আছে জাঙ্কুক স্বয়ং। ফিরলো কখন? রাগ শেষ? মুখ দেখে তো মনে হচ্ছে না। টেবিলে বড় সড়ো একটা আর্ট পেপার ছড়িয়ে মার্কার দিয়ে খচখচ করে কিছু একটা লিখছে ছেলেটা। অত্যন্ত মনোযোগী দৃষ্টি। হাতা ছাড়া ট্যাঙ্ক টপ আর জিন্স পরনে। শার্ট ছিল, যেটা ছুঁড়ে ফেলে রেখেছে সোফার উপর। তে না পারতে খানিকটা কৌতূহলী হয়ে কাছে সরে উকি দিল। একটা পোস্টার বানিয়েছে জাঙ্কুক, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেশনাল হাজব্যান্ড, প্রফেশনাল হাজব্যান্ড। আপনি কি অসহায়? একাকিত্বের ভার বইতে পারছেন না? চান একজন নির্ভরযোগ্য বড়লোক সঙ্গী, যে শুধু আপনাকে কেন, আপনার বাচ্চা কাচ্চা, দাদি, নানি, 14 গোষ্ঠী পেলে পুষে দেবে? তবে হ্যাঁ রমণী, এই বিজ্ঞপ্তি আপনারই জন্য। আপনার বয়স যত বড়ই হোক না কেন, তার চাইতেও বড় হতে হবে আপনার মন, যেন সেখানে আমার জায়গা হলেও কুমতলবের জায়গা না হয়। আপনাদের সেবায় আমি আছি। প্রফেশনাল হাজব্যান্ড, জাঙ্কুক আলাদিন। বুকিং করতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে। প্রফেশনাল হাজব্যান্ড। এই প্রথমবারের মতন সদা শান্ততেও আটকে না উঠে পারল না। এই ছেলের মাথা আসলেই নষ্ট, পুরোপুরি নষ্ট। জাঙ্কুক মার্কারের ক্যাপ ঠোঁটে গুজে রেখে তার দিকে তাকালো। পরক্ষণে বাঁকা হেসে লাফিয়ে টেবিল থেকে নেমে পড়লো। হেলে দুলে পোস্টার নিয়ে বাড়ির বাইরে চলে গেল। তে না পারতে ছুটে গেল তার পিছু পিছু। বাড়ির বাইরে গেটের কাছে দেয়ালে আঠা দিয়ে সুন্দর করে পোস্টারটা লাগাচ্ছে জাঙ্কুক। দারোয়ান একপাশে দাঁড়িয়ে হা করে ঘরে ছেলের কাহিনী দেখছে। তে হাঁপাতে হাঁপাতে পৌঁছালো। আলাদিন, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? না তো, আমার মাথা একদম চকাচক আছে। নতুন বিজনেস আইডিয়া পেয়েছি। যদি আমাকে ব্যবহৃত হতেই হয় তবে ভালো মতোই হই। কি বলেন আপু?
তে আর সইতে পারলো না, এগিয়ে গিয়ে খপ করে জাঙ্কুকের একটা হাত পাকড়াও করলো। অপর হাতে সদ্য বসানো পোস্টারটা দেয়াল থেকে ছিঁড়ে উঠিয়ে ছুঁড়ে ফেললো রাস্তায়। ক্ষুব্ধ দৃষ্টিতে দেখলো জাঙ্কুকে, যে এই মুহূর্তে বেশ খানিকটা বিস্ময় নিয়ে তার হাতে ধরা নিজের হাতটার দিকে চেয়ে আছে। একটা 32 বছরের ডিভোর্সি মহিলা সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছো, তাই না? সরি, আই এম সরি। চলে যাচ্ছি, শান্তিতে থেকো তুমি। তবুও জাস্ট স্টপ দিস ননসেন্স, উইল ইউ? তের দৃঢ় কণ্ঠস্বরে জাঙ্কুকের চেহারায় অদ্ভুত একটা অভিব্যক্তি ফুটে উঠল। পাল্টা বাঁকা হেসে দীপ্ত গলায় সে বলল, কোথায় চলে যাবেন? লম্পট স্বামীর কাছে? ওয়েল, নট হ্যাপেনিং এনিমোর। হঠাৎ করেই আমার অন্যের হক মেরে দেওয়ার ভীষণ রকমের ক্রেভিংস উঠেছে। তা সে হকটা হোক আপনার এক্স হাজব্যান্ডের। আশা করি তোমাদের কাছে গল্পটা ভালোই লেগেছে। তোমরা চাইলে আমি গল্পটা কন্টিনিউ করব। এবং সৎ ভাইয়ের অত্যাচারের জন্য এই ভিডিওতে এসে অন্তত তোমরা পাগলামি করো না। সৎ ভাইয়ের অত্যাচার দেওয়ার সময় হলে আমি ঠিকই সেটা দিয়ে দেব। তোমরা বরং এই গল্পটা কেমন হয়েছে তোমরা চাও নাকি সেই সব নিয়ে তোমরা কমেন্ট করো।